তোমরা বিভিন্ন চাকরির প্রস্তুতি নিয়ে থাকো, চাকরির পরীক্ষার জন্য পড়ে থাকো, এবং সেখানে কিন্তু বিভিন্ন রকম টপিক, বিভিন্ন রকম সাবজেক্ট থাকে। তবে এই সামনে যে দুটো এক্সাম আসছে, একটা হচ্ছে প্রাইমারি টেট, একটা হচ্ছে পঞ্চায়েত পরীক্ষা, এখানে এক্সট্রা একটা সাবজেক্ট বা এক্সট্রা একটা টপিক আমরা পাচ্ছি, যেটা হচ্ছে বাংলা। হ্যাঁ, প্রাইমারি টেটে কিন্তু অনেক আগে থেকেই বা প্রথম থেকেই কিন্তু বাংলা চলে আসে, কিন্তু সামনে নতুন একটা পরীক্ষা, যে পরীক্ষাটা তোমরা প্রত্যেকেই দেবে, যারা যারা ভিডিওটা দেখছো বা আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছো, আমাদের গ্রুপে যারা মেম্বার আছো, প্রত্যেকেই কিন্তু আমি জানি যে তোমরা পঞ্চায়েতের এই পরীক্ষাটা দেবে, এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বাংলা, এবং বাংলা গ্রামার, বাংলা সাহিত্যের ইতিহাস। ঠিক সেই একই রকমভাবে কিন্তু প্রাইমারি টেটে কিন্তু বাংলা থাকে, এবং 2023 সালের প্রাইমারি টেটের প্রশ্নপত্র যদি আমরা দেখি, তাহলে সেখানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেক ডিপলি কোশ্চেন করেছে, যেখানে ছেলে মেয়ে অনেকটা বেশি নাম্বার পেত, সেখান থেকে প্রত্যেক সেই অ্যাভারেজ ছেলের বা অ্যাভারেজ একটা ছেলে মেয়ের কিন্তু নাম্বার 20-30 করে আরও কমে গেছে। ঠিক আছে, আরও বেটার প্রিপারেশান নিয়েও কিন্তু 20-30 কমে গেছে, কারণ কোশ্চেনটা একটু ডিপলি এসছে। আমরা তোমাদেরকে বাংলা গ্রামারটা এমনভাবে তৈরি করাবো, দুটো পরীক্ষাকে টার্গেট করেই কিন্তু তৈরি করাচ্ছি। একটা হচ্ছে প্রাইমারি টেট, একটা হচ্ছে তোমাদের পঞ্চায়েত। ঠিক আছে, দুটো পরীক্ষায় কভার হবে। আমরা আমাদের এই যে সিরিজটা চালু করছি বাংলার, আমরা কিন্তু জানিয়ে দেবো যে না, এই টপিকটা পঞ্চায়েতের জন্য বেশি গুরুত্বপূর্ণ, এবং সিরিজের সব টপিক মানে টোটাল সিরিজটা কিন্তু প্রাইমারি টেটের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দুটো পরীক্ষায় একসাথে কভার হবে। যারা পঞ্চায়েতের জন্য দেখছো তারা কিন্তু অবশ্যই দেখবে, ঠিক আছে? কারণ পঞ্চায়েতে বাংলা থেকে যেমন কোশ্চেন আসে, আমরা কিন্তু তেমন কোশ্চেন প্রত্যেকটা টপিক থেকে খুঁটিয়ে আলোচনা করব, এবং টেটের জন্য কিন্তু এই গ্রামারগুলো যদি পড়ে যাও, তাহলে কিন্তু খুবই ভালো কিন্তু তোমার প্রিপারেশন হয়ে যাবে। আমাদের এই যে বইটা, এই বইটাতে দেখতে পাচ্ছ 3200 প্লাস বাংলা গ্রামার এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আমরা আলোচনা করব সম্পূর্ণ সিরিজে। ঠিক আছে, একটা ভিডিওতে 3200 নিয়ে আলোচনা করা সম্ভব না, সম্পূর্ণ সিরিজে 3200 প্লাস বাংলা গ্রামার এমসিকিউ প্রশ্ন উত্তর একই সাথে কিন্তু আমরা আলোচনা করব। এই 3200 করলে কিন্তু তোমার এখান থেকে পঞ্চায়েতের ম্যাক্সিমাম নাম্বার কিন্তু কভার হয়ে যাবেই। ঠিক আছে, তাছাড়া তো আমাদের পঞ্চায়েতের ক্লাস আস্তে আস্তে দেওয়া হবে, সেগুলো করলে তোমরা আরও কিন্তু তোমাদের প্রিপারেশনটা আরও বেটার হবে। ঠিক আছে, টেটের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো দেখলে বা ক্লাসটা, আজকের প্রথম ক্লাসটা দেখলে বুঝতে পারবে যে না, এটা কতটাই গুরুত্বপূর্ণ ভূমিকা মানে এখানে আছে তার। ঠিক আছে, তো দেখো, প্রথমে যে টপিকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভাষা। তোমার আলাদাভাবে ভাষা বলে কোনো টপিক তোমার পরীক্ষায় না থাকতে পারে বা সিলেবাসে না থাকতে পারে যে না, ভাষা থেকে কোশ্চেন দেবো, কিন্তু এই ভাষা থেকে কিন্তু বিভিন্ন রকম কোশ্চেন এসে থাকে। এবং শুধু যে এটা একটা বাংলা গ্রামারেরই পার্ট সেটা কিন্তু না, এটা কিন্তু অনেকাংশে জিকেকেও কিন্তু কভার করে। তোমরা ক্লাসটা করলে কিন্তু বুঝতে পারবে। আমরা একে একে কিন্তু প্রচুর কোশ্চেন নিয়ে আলোচনা করবো। এক একটা পেজে দেখতে পাচ্ছ, এখানে ফার্স্ট পেজে 34টা কোশ্চেন আছে তোমাদের জন্য, কিন্তু খুবই সুন্দরভাবে একদম কিন্তু ছোট করে, মানে অল্প জায়গায় যাতে বেশি কোশ্চেন ধরানো যায়। তোমরা দেখতে পাচ্ছ যারা, আমি বলেছি এটা 3200 প্লাস এখানে কিন্তু এমসিকিউ আছে, এবং দেখতে পাচ্ছ পেজ সংখ্যা মাত্র 72টা আছে। ঠিক আছে, 72টা পেজের ভিতরে কিন্তু তোমাদের সম্পূর্ণ 32টা কোশ্চেন কিন্তু আলোচনা করা হয়েছে। একে একে আমরা শুরু করছি। আজকের প্রথম আলোচনা ভাষা, এবং ভাষার সংজ্ঞা থেকে আমরা কী কী জানবো সেটা আমরা দেখে নিই। তো প্রথমেই দেখতে পাচ্ছ ফার্স্ট পয়েন্ট তোমাদের লেখা আছে, মানুষ নিচের কোনটির সাহায্যে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারে। এই যে কোশ্চেনগুলো, এগুলো কিন্তু ডাইরেক্ট তোমাদের অন্য কোনো বইতে পাবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। অন্য কোনো বইতে এরকম ডিটেলস এবং ডিপলি একদম 0 থেকে শুরু করে 100 পর্যন্ত এইভাবে কিন্তু কোনো দিন করানো নেই। ঠিক আছে, প্রত্যেকটা বই কী করে 50 থেকে 100 করায়, মানে মাঝখান থেকে শুরু করে, কিন্তু আমরা একদম কিন্তু 0 থেকে বা একদম বেসিক থেকে কিন্তু শুরু করাচ্ছি। তাহলে নিচের কোনটির সাহায্যে আমরা সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারি? প্রথম অপশান দেখে নিচ্ছ, অঙ্গ প্রত্যঙ্গ ইঙ্গিতের সাহায্যে, কণ্ঠধ্বনির সাহায্যে, চিত্রাঙ্কনের সাহায্যে, নাকি ঘোষ অঘোষধ্বনির সাহায্যে। দেখো, ভালো করে কিন্তু দেখলে বুঝতে পারবে, আমি যদি একটা মানুষকে যদি কিছু বোঝাতে চাই, তাহলে আমি যদি তাকে ডাইরেক্ট কথাটা বলে দিই, তাহলে কি সে সহজে বুঝতে পারবে? নাকি আমি যদি হাত অঙ্গভঙ্গি করে বা ছবি এঁকে বোঝাই, তাহলে সে বুঝতে পারবে? ঠিক আছে, তাহলে এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে না, আমি যদি ডাইরেক্ট তার সাথে কথা বলি বা বলে তাকে যদি বুঝিয়ে দিই, তাহলে কিন্তু সে সহজে বুঝতে পারবে। মানে অপশান দেখতে পাচ্ছ, যেটা তোমার একদম কিন্তু মার্ক করা রয়েছে, খ অপশান, মানে কণ্ঠধ্বনির সাহায্যে কিন্তু আমরা তাকে বেশি ভালোভাবে কিন্তু মনের ভাবটা আমরা প্রকাশ করতে পারি। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন, ভাষা কিসের দ্বারা সৃষ্টি হয়? অথবা একই ধরনের কোশ্চেন আসতে পারে, মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়? মানে ভাষার সৃষ্টি হয় কীভাবে? মনের সাহায্যে, অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে, ঠোঁটের সাহায্যে, নাকি বাকযন্ত্রের সাহায্যে? দেখো, মন আছে এখানে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, ঠোঁট আছে, কিন্তু বাকযন্ত্র আছে। বাকযন্ত্র কিন্তু একটা জিনিস নিয়ে তৈরি না, আমরা জানি বাকযন্ত্র অনেকগুলো জিনিস নিয়ে তৈরি, এবং সেই প্রত্যেকটা যন্ত্রের বা প্রত্যেকটা জিনিসের একসাথে কার্যকলাপের ফলেই কিন্তু মানুষ কথা বলতে পারে। যেরকম জীব আছে, কণ্ঠ আছে, ফুসফুস আছে, ঠিক আছে, এই সব কিছু নিয়ে, দাঁত আছে, মুখগহ্বর আছে, সব কিছু মিলে নাক আছে, এইগুলোকে নিয়েই কিন্তু আমরা একটা মানুষ কিন্তু ভাষা প্রকাশ করতে পারি। তাহলে সঠিক উত্তর কী হবে? বাকযন্ত্রের সাহায্যে। একদম ডিপলি আলোচনা করবো আজকের ক্লাসটা। প্রথম ক্লাসটা দেখো, যদি ভালো লাগে পরেরগুলো দেখবে, না হলে দেখবে না। ঠিক আছে, বাংলা ভাষার মূল উৎস কী? বাংলা ভাষা কোথা থেকে এসছে? হিন্দি ভাষা থেকে,
বৈদিক ভাষা থেকে, কানাডি ভাষা থেকে, না অনার্য ভাষা থেকে? তো সঠিক উত্তর দেখতে পাচ্ছ যে না, আমরা জানি এই যে অপশানগুলো দিয়েছে তার থেকে দেখলে বোঝা যাচ্ছে যে বৈদিক ভাষা বা বেদের সময় বা বেদ যে সময় লেখা হয়েছিল সেই সময়ের যে ভাষা ছিল সেই ভাষার রূপান্তর হতে 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 কিন্তু বাংলা ভাষা কিন্তু এসেছে। ঠিক আছে, কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়, মানে বাংলা ভাষার জন্মটা হয়েছে কোন ভাষা থেকে এসেছে? ঠিক আমি জানলাম এর অরিজিন হচ্ছে বৈদিক ভাষা, কিন্তু জন্মটা হয়েছে কোন ভাষা থেকে? তো দেখে নাও অপশানগুলো আমরা দেখে নিচ্ছি। পালি ভাষা, হিন্দি ভাষা, উড়িয়া ভাষা, নাকি বঙ্গ কামরূপী ভাষা? দেখো একদম ডিপলি আলোচনা কিন্তু হচ্ছে, তুমি কিন্তু এরকম কোশ্চেন অন্য কোনো জায়গায় কিন্তু পাবে না, আমি কিন্তু লিখে দিতে পারি। ঠিক আছে, হ্যাঁ এখান থেকে একটা দুটো কোশ্চেন পেতে পারো, কিন্তু পরপর পরপর যে কোশ্চেনগুলো দিতে দিতে আসছি এরকম কোশ্চেন পাবে না। ঠিক আছে, তো কী বলেছে, কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়েছে? সঠিক উত্তর হবে বঙ্গ কামরূপী ভাষা থেকে কিন্তু বাংলা ভাষার জন্ম হয়েছে। মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি? মনের ভাব প্রকাশের প্রধান বাহন অবশ্যই ভাষা হবে। ভাষার সাহায্যে কিন্তু আমরা মনের ভাব সবথেকে ভালোভাবে প্রেরণ করতে পারি। 6 দাগ বলেছে নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি? বস্তু ও ভাবের প্রতীক, নির্দিষ্ট পরিবেশ অনুযায়ী মানুষের বস্তু ও ভাবের প্রতীক। অপশান দেখছি শব্দ, বাক্য, পদ, নাকি অক্ষর? অক্ষরের সাহায্যে প্রকাশ করতে পারে, পদের সাহায্যে, বাক্যের সাহায্যে, নাকি শব্দের সাহায্যে? অবশ্যই শব্দের সাহায্যে কিন্তু মানুষ বস্তু ও ভাবকে কিন্তু প্রেরণ করতে পারে বা প্রকাশ করতে পারে। এখানে একটা কোশ্চেন দেখো দিয়েছে, বাংলাদেশ ছাড়া ওর আর কোন অঞ্চলে মানুষের সার্বজনীন ভাষা বাংলা? ঠিক আছে, আমরা জানি যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, এখানে কিন্তু কোশ্চেনটা এইভাবে দিয়েছে, মানে এটাই বোঝাতে চেয়েছে এই কোশ্চেনের মাধ্যমে যে বাংলাদেশ, বাংলা নাম থেকে আমরা বুঝতে পারছি বাংলাদেশ মানে বাংলা ভাষা, প্রধানত বাংলাদেশেরই ভাষা। তবে সেই জন্য কিন্তু কোশ্চেনটা দিয়েছে বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের সার্বজনীন ভাষা বা বেশিরভাগ ভাষা কিন্তু বাংলা ইউজ করা হয়। সেভাবে পশ্চিমবঙ্গ, আমরা পশ্চিমবঙ্গ থেকে বিলং করছি, আমরা জানি যে না পশ্চিমবঙ্গের ভাষা কিন্তু বাংলা ভাষা, এবং বাংলাদেশের তো অবভিয়াসলি বাংলা ভাষাই প্রধান ভাষা। ঠিক আছে, আচ্ছা ভাষা কি, যদি প্রশ্ন দেয় ভাষা কি, এমসিকিউ। আমরা যদি সংজ্ঞা লিখতে গেলে তো অনেক বড় সংখ্যা হতে পারে, কিন্তু এমসিকিউ আকারে যদি ভাষা দেয় কি, তাহলে কী হবে? উচ্চারণের প্রতীক, কণ্ঠের উচ্চারণ, ভাব প্রকাশের মাধ্যম, নাকি ধ্বনির সমষ্টি? সঠিক উত্তর কী হবে? ভাষা হলো ভাব প্রকাশের মাধ্যম হিসাবে কিন্তু কাজ করে, মনের ভাব প্রকাশের একটা মাধ্যম হিসাবে কিন্তু আমরা ভাষাকে ব্যবহার করে থাকি। 9 দাগের কোশ্চেন দেখো কী বলেছে, অনেকগুলো কোশ্চেন আজকে আলোচনা করবো। ঠিক আছে, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? বাংলা ভাষা এবং সাহিত্যের প্রাচীন নিদর্শন হলো আমাদের চর্যাপদ। মহাভারত না, রামায়ণ না, জঙ্গনামা নয়, আমাদের যে ভাষা সাহিত্য বা বাংলা ভাষার প্রাচীন নিদর্শন কিন্তু চর্যাপদ। এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যেটা কিন্তু টেট এবং বাংলা সাহিত্যের ইতিহাস, মানে তোমাদের যে পঞ্চায়েতে যে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কোশ্চেন থাকবে, এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ। ঠিক আছে, নেক্সট দেখো 10 দাগ কী বলেছে, বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, মার্ক করে রাখবে। ঠিক আছে, তো অপশানগুলো আমরা দেখে নিচ্ছি। অপশান এ কী বলেছে? অপশান এ বলেছে মধুমালতী, অপশান বি বলেছে সিকন্দরনামা, শ্রীকৃষ্ণ কীর্তন, নাকি বৈষ্ণব পদাবলী? সঠিক উত্তর কী হবে? আমরা প্রত্যেকেই জানি শ্রীকৃষ্ণ কীর্তন। যদি তোমরা না জেনে থাকো আজকের ক্লাসে কিন্তু তোমরা জেনে গেলে না, বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন, প্রাচীন নিদর্শন তো চর্যাপদ, কিন্তু মধ্যযুগের প্রথম নিদর্শন কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন। এর মাধ্যমে কিন্তু আমরা বাংলা ভাষা বা বাংলা ভাষা সাহিত্য সম্পর্কে কিন্তু ডিটেলসে কিন্তু জানতে পারি, এবং বাংলা ভাষায় লেখা কিন্তু পুঁথি, প্রথম পুঁথিও কিন্তু এগুলোকে কিন্তু বলা হয় চর্যাপদ বা শ্রীকৃষ্ণ কীর্তন। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, মানুষের কণ্ঠে নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কি বলে? মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠন কেন, মানে কিছু কিছু অক্ষর এবং কিছু কিছু সংকেতের একসাথে মিশ্রণকে বা সংগঠনকে একসাথে কি বলা হয়? একসাথে কিন্তু ভাষা বলা হয়। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কী হবে? ভাষা। পরবর্তী কোশ্চেনে বলেছে কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে? দেশ ও কালভেদে, দেশ কাল ও ব্যক্তিভেদে, কাল পরিবেশ ও ব্যক্তিগতভাবে, নাকি দেশ কাল ও পরিবেশগতভাবে? দেখো এটা কিন্তু আমরা ডিটেলসে একটু জানছি। ঠিক আছে, যে কী বলতে চেয়েছে কোশ্চেনটা এবং উত্তরটা কী হবে। বলেছে ভাষার যে পার্থক্য, মানে ধরো বাংলাদেশের ভাষা একরকম, ঠিক আছে,
আবার ইন্ডিয়ার ভাষা একরকম। বাংলাদেশে যেরকম বলে, ধরো বললো যে আমরা ধরো বাংলা যদি বলি আমি বাড়ি যাব, তাহলে ওরা কী বলে আমরা বাসায় যাব। ঠিক আছে, এই যে বাসা বা বাড়ি, এই যে একটু আলাদা আসলো। আমরা যদি কোনো কিছু অন্য কথা বলি ওরা একটু অন্যরকমভাবে বলি। ঠিক আছে, অন্যরকম টান চলে আসে। ঠিক আছে, তো এই যে ভাষাগত পার্থক্য এটা কিসের কিসের জন্য হতে পারে? প্রথমে অপশান দিয়েছে দেশ ও কালভেদে হতে পারে। অবশ্যই এখানে বলছে দেশ ও কালভেদে, তারপরে কী হচ্ছে দেশ কাল ও ব্যক্তিভেদে। কালভেদে মানে কি সময়ের ভেদে, সময়ের ভেদে তো অবশ্যই দেখা যাচ্ছে। তুমি যদি এখানে ধরো যে এক সময় তোমাদের এলাকায় বা আমাদের এলাকায় বা কলকাতায় মানুষ কেমনভাবে কথা বলতো, তখন দেখা যাচ্ছে শুদ্ধ ভাষায় কথা বলতো। ঠিক আছে, একদম শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাংলা ভাষার অনেক রূপান্তর হয়েছে। ঠিক আছে, আগের অনেক ভাষাতেই কিন্তু এখন অনেক ভাষার কিন্তু রূপান্তর হয়েছে। এটা কিন্তু ভাষার রূপান্তর টপিকে কিন্তু তোমরা জানতে পারবে। ঠিক আছে, বা কীভাবে ভাষা পরিবর্তন হয়েছে যখন ক্লাসটা দেবো তখন কিন্তু জানতে পারবে। দেশভেদে অবশ্যই এক দেশের ভাষা আরেক দেশের ভাষা আলাদা হতে পারে, যেরকম বাংলাদেশের ভাষা আলাদা, পশ্চিমবঙ্গ মানে পশ্চিমবঙ্গ তো একটা ভারতের ভিতরে একটা রাজ্য, তাহলে বাংলাদেশ এবং ভারত দুটো জায়গায় বাংলা ভাষা ইউজ করা হয়, কিন্তু এর ভাষা কিন্তু আলাদা। তাহলে দেশ ও কালভেদে তো অবশ্যই ভাষার পার্থক্য দেখা গেছে। সেকেন্ড অপশন বলছে দেশ কাল ও ব্যক্তিভেদে। তো ব্যক্তিভেদে মানে কি, যে আমি একরকম কথা বলছি, আমার পাড়ার আরেকজন একরকম কথা বলছে, হ্যাঁ সেটা বলতে পারে, কিন্তু এটা কি ভাষার পরিবর্তন হলো বা ভাষাগত পার্থক্য হলো? সেটা কিন্তু না। হয়তো সে বলছে তার মতো করে বা আমি বলছি আমার মতো করে, কিন্তু এটা কিন্তু সার্বিক পার্থক্যের ভিতরে কিন্তু পড়ে না। ঠিক আছে, মানে দেশ আর কাল পড়ছে, কিন্তু ব্যক্তিভেদে কিন্তু ওইভাবে কিন্তু ভাষার পার্থক্য হয় না, ওটা পার্সোনালি চলে আসে। সেকেন্ড অপশান কি বলেছে, কাল পরিবেশ ও ব্যক্তিভেদে। এখানেও ব্যক্তিভেদ আছে মানে এই অপশানটা নেব না, এখানেও ব্যক্তিভেদ আছে মানে এই অপশানটা নেব না। প্রথম অপশানটা ঠিক, কিন্তু লাস্ট একটা অপশান দেখো দিয়েছে দেশ কাল ও পরিবেশ ভেদে। অবশ্যই পরিবেশ মানে কি, ওইখানের কালচার একরকম, আমাদের এখানের কালচার একরকম, সেই জন্য কিন্তু ভাষার পার্থক্য আলাদা। ঠিক আছে, যেখানে যেরকম কালচার। তাহলে লাস্ট যে অপশানটা দেখতে পাচ্ছি এর তিনটেই কিন্তু সঠিক উত্তর, মানে দেশ কাল ও পরিবেশ ভেদে কিন্তু ভাষার পার্থক্য কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে, 13 কোশ্চেন কী বলেছে, এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম শৃঙ্খলাজাত ধ্বনিপুঞ্জকে কী বলে? এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম শৃঙ্খলাজাত ধ্বনিপুঞ্জ মানে এই গোষ্ঠী এই ধরনের টার্মস নিয়ে বা এই ধরনের অঙ্গভঙ্গি নিয়ে, এই ধরনের নিয়ম শৃঙ্খলা অনুযায়ী তারা ভাষার প্রয়োগ করে, ওই গোষ্ঠী আরেক রকমভাবে তৈরি করে, তো এটা কিন্তু ভাষা হবে উত্তর। ঠিক আছে, যে নিয়ম শৃঙ্খলা ধ্বনিপুঞ্জকে কী বলা হয়? ভাষা কিন্তু বলা হয়। বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে, কত রকমের ভাষা প্রচলিত আছে? ভেরি ভেরি গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটা কিন্তু জিকেকেও কিন্তু টাচ করে বেরিয়ে গেল যে কতটা ভাষা কিন্তু প্রচলন আছে। আমরা বাংলা সাহিত্য, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা ব্যাকরণ জানতে গিয়ে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু জানতে পারলাম। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ঠিক আছে, তাহলে বর্তমানে পৃথিবীতে কত রকম 2000 ভাষা আছে, 5000-এরও বেশি আছে, 3000-এরও বেশি আছে, নাকি 7500-এর বেশি কিন্তু ভাষা আছে? তাহলে সঠিক উত্তর কী হবে? 3500-এর উপর বা 3500-এর বেশি কিন্তু ভাষা বর্তমানে কিন্তু পৃথিবীতে কিন্তু প্রচলিত আছে, বিভিন্ন রকম ভাষা। তার ভিতর থেকে বাংলা হলো একটা সুন্দর মিষ্টি ভাষা। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন কি, 15 দাগ। আবার একটা কোশ্চেন দিয়েছে দেখো, বাংলাদেশ ছাড়া নিচের কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা? ঠিক আছে, এখানে দেখো অপশান দিয়েছে, এখানে কিন্তু পশ্চিমবঙ্গ নেই। দেখো একটা জিনিস কিন্তু ভালো করে দেখবে, এখানে বারবার বাংলাদেশ ছাড়া বা বাংলাদেশের সাথে কেন তুলনা করা হচ্ছে, কারণ আমি আগেও বলেছি বাংলা ভাষা বা বাংলাদেশ নাম থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে না, ওরা একদম 100% বাংলা ভাষাই খাঁটি ভাষাই ব্যবহার করে, এবং ওদের রাষ্ট্রীয় ভাষাও কিন্তু বাংলা ভাষা। সেজন্য কিন্তু সব কিছু বাংলাদেশের সাথে তুলনা করা হয়েছে। এবং তুমি যদি রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র বা তারও আগেকার যেসব সাহিত্যিকরা আছেন তাদের লেখালেখিগুলো যদি পড়ো, দেখবে বেশিরভাগ লোকই কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশকে কিন্তু আলাদাভাবে কিছু দেখেনি, এবং তখন আলাদা ছিল না, তখন কিন্তু প্রত্যেকটা কিন্তু বাংলাদেশ বলা হতো। যেরকম অনেক কবি, অনেক সাহিত্যিক কিন্তু লিখেছে যে যখন বাংলাদেশে গিয়েছি বা বাংলাদেশের মানুষজনের এরকম সব, তখন কিন্তু আমরাও বা পশ্চিমবঙ্গের প্রত্যেকে কিন্তু বাংলাদেশের সাথে কিন্তু জড়িত ছিল। সেজন্য এটা যেহেতু বাংলা সাহিত্যের ইতিহাস, সেজন্য কিন্তু আমরা বাংলাদেশটাই কিন্তু এখান থেকে আলাদাভাবে কিন্তু পড়বো না। ঠিক আছে, বাংলাদেশটা এবং পশ্চিমবঙ্গটা পুরোটা কিন্তু আমরা এখানে কিন্তু রাজনৈতিকভাবে বা দেশীয়ভাবে কিন্তু দেশীয় বর্ডার হিসাবে আমরা ভাগ করছি না, আমাদের এখানে কল্পনা করতে হবে ভাষার বর্ডার হিসাবে। তো ভাষার বর্ডার অনুযায়ী কিন্তু বাংলাদেশ পশ্চিমবঙ্গ কিন্তু একই বর্ডারের ভিতরে কিন্তু পড়ে বা একই খণ্ডের ভিতরে কিন্তু পড়ে, সেটা কিন্তু ভুলে গেলে হবে না। তাহলে বাংলাদেশ ছাড়া অপশান দিতে হচ্ছে পশ্চিমবঙ্গ তো নেই, তাহলে উড়িষ্যা, এখানে কিন্তু বাংলা ভাষার প্রচলন দেখা যায়। তবে এখানকার সব মানুষ কিন্তু বাংলা ভাষায় কথা বলে না, উড়িষ্যা ভাষার মানে উড়িষ্যা যে জায়গাটা আছে উড়িষ্যা রাজ্যের, ওখানে কিন্তু মেন ভাষা কিন্তু উড়িয়া। তবে হ্যাঁ, এখানে কিন্তু বাংলা ভাষাভাষীর মানুষ প্রচুর দেখা যায়। তোমরা যদি দীঘায় ঘুরতে যাও, তুমি যদি এখানে বাংলায় কথা বলো, বেশিরভাগ লোক কিন্তু বাংলা বোঝে বা বাংলা বলতে পারে। ঠিক আছে, হ্যাঁ উড়িয়া ভাষাও সেখানে আছে, তবে হ্যাঁ বাংলাটা কিন্তু তারা যথেষ্ট বোঝে, এবং বেশিরভাগ কিন্তু অনেক বাঙালিও কিন্তু সেখানে আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে,
ভাষাভাষীদের দিক থেকে পৃথিবীতে বর্তমান বাংলা ভাষার স্থান কততম? ভাষাভাষীর দিক থেকে বাংলা কততম স্থানে আছে? অথবা এখানে আরেকটা কোশ্চেন কী বলেছে, অথবা ভাষার জগতে বাংলার স্থান কোথায়? অথবা জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কততম বৃহৎ মাতৃভাষা? মানে বলতে র্যাঙ্কিংয়ের দিক থেকে বাংলা ভাষা ইউজ, মানে ধরো আছে না যে এই ভাষাটা সবথেকে বেশি ইউজ হয়, যেরকম ইংলিশ যদি বলি যে না, পুরো পৃথিবীর ভিতরে ইংলিশ ভাষা সব থেকে ইউজ করা হয়, কারণ ইংরেজরা তো করছে বা অন্যান্য যেসব দেশে ইংলিশ মেন ভাষা তারা তো করছে, তাছাড়াও কিন্তু ইংলিশ যেহেতু ইন্টারন্যাশনাল ভাষা সেহেতু প্রত্যেকটা দেশ কিন্তু ইংলিশ ভাষা ব্যবহার করে বা ইংরেজি ভাষাকে ব্যবহার করে, সুতরাং ইংরেজি তো অবশ্যই। কিন্তু এখানে কোশ্চেন দিয়েছে যে ভাষা ইউজের দিক থেকে সব থেকে বলার দিক থেকে বাংলা কততম আছে, তো বাংলা কিন্তু চতুর্থ স্থানে কিন্তু আছে, মানে 4 নম্বরের পয়েন্টে কিন্তু আছে বাংলা, যেখানে কিন্তু সব থেকে বেশি ইউজ করা। তাহলে বুঝতে পারছি এতটা বড় দেশ আমরা শুধু ভাবছি হয়তো বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ এটুকুর ভিতরে সীমাবদ্ধ, কিন্তু না, বাংলা ভাষা কিন্তু চতুর্থতম স্থানে আছে, এটা কিন্তু ভুলে গেলে হবে না, ঠিক আছে? কারণ একটা জিনিস বলছি, ধরো তামিল ভাষা বা তেলেগু ভাষা বা অন্য যে ভাষাগুলো, এগুলো জাস্ট একটা কিন্তু নির্দিষ্ট তোমার রাজ্যের ভিতরে সীমাবদ্ধ, কিন্তু আমাদের বাংলা ভাষা কিন্তু পশ্চিমবঙ্গে আছে, মানে ভারতের একটা রাজ্যও আছে যে রাজ্যটা যথেষ্ট বড়, আবার বাংলাদেশ, মানে বাংলাদেশের মেন ভাষায় বাংলা ভাষা, তাহলে দুটো জায়গায় কিন্তু বাংলা ভাষা কভার করছে, কিন্তু অন্যান্য জিনিস কিন্তু অতটা কিন্তু সেভাবে কভার করে না, প্রত্যেকটা অঞ্চলের কিন্তু আলাদা আলাদা ভাষা থাকে, ঠিক আছে? নেক্সট কি বলেছে, বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন? বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন? আধুনিক যুগের ভাষার নিদর্শন কিন্তু বাংলা গদ্য, মানে বাংলা গদ্য যে লেখা হয়েছে এটা কিন্তু প্রাচীনকালে কিন্তু এই ধরনের কিছু লেখা হতো না, আধুনিক যুগের যে ভাষা সেই ভাষার আন্ডারে বা সেই ভাষার নিরিখে কিন্তু বাংলা গদ্যগুলো কিন্তু লেখা হয়েছে। আমি কিন্তু 17 কোশ্চেন আলোচনা করলাম, আরও কিছু কোশ্চেন আলোচনা করবো। আশা করি যারা বাংলা পড়তে ভালোবাসো বা বাংলা তাদের ভয় লাগে পড়তে, বা ভাবো বাংলায় নাম্বার উঠবে কি উঠবে না, বা পঞ্চায়েত বা টেট বলো বাংলা কীভাবে আমরা কভার করবো, তাদের ক্ষেত্রে কিন্তু আশা করি ক্লাসটা ভালো লাগছে, ইন্টারেস্টিং ওয়েতে আমরা সম্পূর্ণ করার চেষ্টা করছি। এবং এই যে বইটা থেকে তোমাদের করাচ্ছি, তোমরা যদি এই বইটা নিয়ে যদি পড়তে চাও, এখানে কিন্তু 3200-এর বেশি কিন্তু এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে, এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো কোশ্চেন। তোমরা যদি চাও এই বইটা সম্পূর্ণ কিন্তু পেতে, তাহলে কিন্তু অবশ্যই আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কিন্তু অবশ্যই আমাকে এসএমএস করবে, হোয়াটসঅ্যাপ করবে, আমি কিন্তু তোমাকে এই বইটা কিন্তু দিয়ে দেবো। এই বইটার প্রাইস কিন্তু সর্বনিম্ন প্রাইস কিন্তু রাখা হয়েছে, যাতে সব ছেলেমেয়ে কিন্তু পড়তে পারে, ঠিক আছে? তো সামান্য কিছু প্রাইস দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই বইটা সম্পূর্ণ নিতে পারো। তুমি তুমি কিন্তু এই বইটা এমনভাবে কিন্তু তোমার পিডিএফটা সেট করা, তুমি এটা প্রিন্ট করেও কিন্তু সম্পূর্ণ পড়তে পারো, ঠিক আছে? একদম প্রিন্টেবল ফরম্যাটে কিন্তু লেখা, এবং যাতে তোমাদের বেশি খরচ না হয়, যদি কেউ প্রিন্ট করে সেজন্য কিন্তু আমরা পুরো এই 3200 যে কোশ্চেনটা এ কিন্তু মাত্র 72 বা 75 পেজের ভিতরে কিন্তু আমরা কমপ্লিট করেছি, ঠিক আছে? তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এটা প্রিন্ট করে কিন্তু পড়তে পারো, ঠিক আছে? তো এর জন্য কিন্তু আমি একটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করবে 8207092579। এই যে নাম্বারটা দেখছো, এই নাম্বারে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করে বাংলা গ্রামার নোট বা বাংলা 3200+ নোট এরকম কিন্তু কিছু লিখে দিলে কিন্তু আমি বুঝতে পারবো, তোমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নেবো, ঠিক আছে? এটা কিন্তু খুবই সুন্দর নোট, এবং এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে এটা কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে? যদি এখন বিশ্বাস না হয় নোট নিও না বা আমাদের ভিডিও দেখো না, আমার তাতে কোনো যায় আসে না, কিন্তু যখন রেজাল্ট দেবে বা কোনো কিছুর কোশ্চেন পরীক্ষা যখন হবে, তখন কিন্তু আমাদের এই নোট থেকে তোমাদের পুরো ধরে ধরে মিলিয়ে দেখাবো যে না কোশ্চেন এখান থেকে কমন এসেছে কি না, ঠিক আছে? তো চলো এবার বাংলার ভাষারীতি, এর আগে চলো বাংলা ভাষার সংজ্ঞা, এবার বাংলা ভাষারীতি থেকে আমরা কিছু কোশ্চেন জানবো, ঠিক আছে? আজকে শুধুমাত্র ফার্স্ট পেজটাই করাবো, ঠিক আছে? ফার্স্ট পেজটাই তোমাদের সাথে আলোচনা করাবো। তো দেখো কী বলেছে, বাংলা ভাষারীতি কয় রকম বাংলা ভাষারীতি আছে, কী হবে? দুইটি কিন্তু, বা বলছে বাংলা ভাষারীতি দুইটি। কী কী আমরা আস্তে আস্তে জানবো, আমরা ক্লাসের মধ্যেই জানবো, ঠিক আছে? তাহলে কী বলেছে, বাংলা ভাষারীতি কিন্তু দুই প্রকার বা দুইটি। নেক্সট কোশ্চেন কি, পৃথিবীর অধিকাংশ ভাষায় কয়টি রূপ লক্ষ্য করা যায়? বাংলা ভাষার কয়টি রূপ লক্ষ্য করা যায়? তাহলে সঠিক উত্তর কী হবে, পৃথিবীর অধিকাংশ ভাষায় কিন্তু দুটো করে রূপ থাকে, বাংলা কিন্তু তার থেকে ব্যতিক্রম না, বাংলা ভাষায় কিন্তু দুটি রূপ দেখা যায়, যেটা কিন্তু আমরা একটু আগেই জানলাম। কী কী করে বলেছে, সাধু ও চলতি রীতি বাংলা ভাষায় কোন রূপে রয়েছে? এই যে আমরা বললাম না যে বাংলা ভাষায় কয়টি রীতি রয়েছে, এই যে বললাম দুটি, তাহলে আমরা কী কী রীতি পেয়ে যাচ্ছি, সাধু ও চলতি, তাই বলে সাধু ও চলতি রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে? সঠিক উত্তর কী হবে, সাধু এবং যে চলতি যে রীতিটা, এটা কিন্তু লেখ্য রীতি বা লেখার ক্ষেত্রে কিন্তু আছে, বলার ক্ষেত্রে কিন্তু আমরা সেভাবে সাধু ভাষা বা চলতি ভাষাকে সেভাবে কিন্তু মিক্স করি না বা গড়বড় করি না, কিন্তু লেখার দিক থেকে দেখা গেছে যে না, অনেক সাহিত্যিক কিন্তু সাধু ভাষা লিখে গেছেন, অনেক সাহিত্যিক কিন্তু চলতি ভাষা লিখে গেছেন, ঠিক আছে? চলতি ভাষাটা কিন্তু স্থান বেসিস কিন্তু পরিবর্তন হতে পারে, ঠিক আছে? বাংলা ভাষা রীতি তদ্ভব শব্দবহুল, জিজ্ঞাসা করেছে যে বাংলা ভাষায় কোন রীতি তদ্ভব শব্দবহুল? সাধু রীতি,
আঞ্চলিক কথ্য রীতি, সাধু ও চলতি উভয় রীতি নাকি চলতি রীতি? তাহলে চলতি রীতি এটা কিন্তু তদ্ভব শব্দবহুল, ঠিক আছে, এটা কিন্তু জানতে হবে যে না বাংলা ভাষার ভিতরে যে চলতি রীতি সেটা কিন্তু বা চলিত রীতি, চলিত মানে কি যেটা চলছে বা চলতে আছে, এই চলিত রীতিটা কিন্তু তদ্ভব শব্দবহুল, ঠিক আছে। কোন রীতি তৎসম শব্দবহুল? তাহলে তদ্ভব শব্দবহুল যদি চলিত রীতি হয় তাহলে তদ্ভব অবশ্যই সাধু রীতি হবে, ঠিক আছে, এটা কিন্তু আমরা জেনে নিলাম। তাহলে তদ্ভব চলিত, আর এখানে মনে রাখবে তৎসম সাধু রীতি, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। নেক্সট বলেছে ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী, মানে উপযোগী নয়। কোন রীতিটা নাটক লিখতে গেলে বা নাটকের সংলাপ লিখতে গেলে বা ডায়লগস লিখতে গেলে, যেটা তোমরা সহজে বুঝতে হবে যে না, তোমরা কথা বললাম রাম লিখে থাকে, বললো যে রাম একটা কথা বললো, তারপরে শ্যাম একটা কথা বললো, তাহলে এই যে ডায়লগ যে রাম একটা শ্যাম একটা রাম একটা শ্যাম একটা, যেগুলো নাটকের ক্ষেত্রে হয়, তোমরা যদি নাটক পড়ে থাকো, ঠিক আছে, তো এইখানে কোন রীতিটা কিন্তু অনুপযোগী, তাহলে কিন্তু এখানে কী হবে, সাধু রীতিটা কিন্তু এখানে অনুপযোগী। সাধু রীতিতে যদি কথোপকথন হয়, এর আগে আমরা বলেছি যে না এটা কিন্তু লেখ্য, ঠিক আছে, এই একটু আগে কিন্তু আমরা জানা করছি যে সাধু বা চলিত রীতি এটা কিন্তু লেখ্য হিসাবে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে। চলিত যে রীতিটা সেটা কিন্তু বলতেও ভালো লাগে, কিন্তু সাধুটা কিন্তু শুধুমাত্র লেখার ক্ষেত্রেই ভালো লাগে। এবার নাটকের সংলাপ বা নাটক তো এটা তো প্রেজেন্ট করা হয়, এটা তো বলা হয় বা কথোপকথন করা হয়, তো সেখানে যদি সাধু ভাষা বা সাধু রীতির যদি প্রয়োগ করা হয় তাহলে কিন্তু সেটা অতটা কিন্তু উপযোগী হয় না, সেজন্য কী বলেছে, সাধু রীতিটা কিন্তু অনুপযোগী, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কথাবার্তা বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী? কথাবার্তা, নাটক, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী? চলিত ভাষা কিন্তু অবশ্যই উপযোগী। সাধু ভাষা যদি অনুপযোগী হয় তাহলে চলিত ভাষাটা কিন্তু অবশ্যই উপযোগী হবে, ঠিক আছে, কারণ কথাবার্তা বলতে গেলে আমরা যদি চলিত ভাষার বদলে যদি তোমার সাথে আমি সাধু ভাষায় কথা বলি, তোমার কিন্তু ভিডিওটা বুঝতে সময় লাগবে, দেখতে ভালো লাগবে না। যেহেতু আমার ভাষা তোমার ভাষা সেম মিলে যাচ্ছে বা আমার কথাগুলো স্পষ্টভাবে বুঝতে পারছো, সেই জন্য কিন্তু তুমি এখনও কিন্তু আমার ভিডিওটা দেখছো। যদি সেরকম না হতো তাহলে কিন্তু তুমি ভিডিওটা দেখতে না, যদি সাধু ভাষায় বলতাম তাহলে কিন্তু ভালো লাগতো না, ঠিক আছে। বক্তৃতার ভাষা কোন রীতির ব্যবহার করা বাঞ্ছনীয়? বক্তৃতার ভাষা অবশ্যই চলিত রীতির ব্যবহার করা বাঞ্ছনীয়, কারণ আমরা চলিত রীতি বললাম যে কথা বলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। সাহিত্যের একমাত্র কোন মাধ্যমটিকে ভাষারীতির মিশ্রণ দূষণীয় নয়? সাহিত্যের একমাত্র কোন মাধ্যমটিতে ভাষারীতির মিশ্রণ, মানে চলিত রীতি এবং যে বললো সাধু রীতি, এই দুটোকে যদি মিক্স করে কোনো জিনিস লেখা হয় তাহলে কোন ক্ষেত্রে সেটা কিন্তু দূষণীয় নয় বা খারাপ লাগে না, সেটা হচ্ছে কবিতার ক্ষেত্রে। দেখো এর আগে কিন্তু আমরা কবিতার কথা কিন্তু পাইনি, কথাবার্তা, বক্তৃতা, নাটক এইগুলোর ক্ষেত্রে বলেছে চলিত ভাষা, কিন্তু যদি আমরা কবিতা এখানে সেখানে কিন্তু সাধু ভাষার কবিতাও কিন্তু যথেষ্ট সুন্দর বা চলিত ভাষার কবিতাও কিন্তু যথেষ্ট সুন্দর। আবার যদি মিক্স করে দিই সাধু এবং চলিত ভাষা তাহলে কিন্তু কবিতা পড়তে ভালো লাগে। কবিতা হলো ছন্দের মিল ঘটিয়ে মনের ভাব বা লেখকের মনের ভাবটা প্রকাশ করা, সেখানে আমি যদি ছন্দের মিল করতে গিয়ে সাধু ভাষা বা চলিত ভাষা মিক্স করে দিই বা শুধু সাধু দিই বা শুধু চলিত দিই তাহলে কিন্তু খুব একটা কিন্তু প্রবলেম কিন্তু হয় না, ঠিক আছে। ভাষার রীতি দেখো 27 নম্বর কোশ্চেন, কিন্তু ভাষার কোন রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে? ভাষার কোন রীতিতে সর্বনাম এবং ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে? সাধু রীতিতে কিন্তু এই যে সর্বনাম এবং ক্রিয়াপদের কিন্তু একটা বিশেষ গঠন থাকে, যার ফলে কিন্তু সাধু ভাষা বা সাধু রীতি কিন্তু চলিত রীতি থেকে কিন্তু আলাদা, ঠিক আছে। ভাষার চলিত রীতি অনুসৃতি কষ্টসাধ্য কেন? ভাষার চলিত রীতি অনুসৃতি কষ্টসাধ্য কেন? অপশান কি বলেছে, এ রীতি কৃত্রিমতা বর্জিত বলে, এ রীতি লিখিত কোনো ব্যাকরণ নেই বলে, এ রীতিতে তদ্ভব শব্দের প্রাধান্য থাকে বলে, এ রীতির পরিবর্তনশীল বলে। দেখো এখানে কি বলেছে যে চলিত রীতিটা বা এটা কিন্তু কষ্টসাধ্য, অনুষ্ঠিত করতে কষ্টসাধ্য কেন? এই রীতির লিখিত কোনো ব্যাকরণ নেই, চলিত রীতির জন্য কোনো ব্যাকরণ, চলিত রীতি মানে কি চলতি কথা, আমি তুমি যে কথা বলছি, কিন্তু সাধু রীতিতে কিন্তু তা না, এটা কিন্তু অবশ্যই ব্যাকরণ মেনটেন করে কিন্তু বলা হয়। এবং সাধু ভাষার যদি কোনো যদি তোমরা লেখা পড়ে থাকো বা সাধু ভাষা যদি তোমরা শুনে থাকো দেখবে ওই কথাটা কিন্তু বুঝতে প্রবলেম হয়, কিন্তু হ্যাঁ ওরা কিন্তু গ্রামার মেনটেন করে বা ব্যাকরণ মেনটেন করে কিন্তু চলে। ঠিক যেরকম যারা ইংরেজ, আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলছি যে আমরা ইংলিশ ব্যাকরণ পড়ি, তোমাকে যদি আমি একটা ইংলিশ কথা বলতে বলি তুমি কিন্তু অবশ্যই, যেহেতু আমাদের প্রাইমারি ভাষা ইংলিশ না, সেজন্য কিন্তু আমাদের ইংলিশটা এক্সট্রা আমাদের শিখতে হয়। তো আমরা কী করি, ওই ইংলিশটা শেখার জন্য কী করি, গ্রামার মেনটেন করে পরপর সব মেনটেন করে কিন্তু আমরা ইংলিশটা বলি। কিন্তু তুমি যেসব ইংলিশ কান্ট্রি আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওরিয়েন্টেড কান্ট্রি আছে, তুমি তাদের সাথে যদি কথা বলো তারা কিন্তু কোনো রকম গ্রামার মেনটেন করে কথা বলে না। যেরকম আমরা বাংলা কথা বলার সময় কিন্তু কোনো রকম বাংলা মেনটেন করে কিন্তু কথা বলি না বা গ্রামার মেনটেন করে কিন্তু সবসময় কথা বলি না, জাস্ট মনের ভাবটা বোঝাতে পারলেই হলো। কিন্তু আমরা যখন ইংরেজি ভাষায় বলি, যেহেতু ইংরেজি আমাদের ফ্লুয়েন্ট না, আমরা কী করি, আমরা গ্রামার মেনটেন করে পরপর করে বলি যাতে ভুল না হয়।
কিন্তু ইংরেজরা বা যারা ইংরেজিতে কথা বলে তারা একবার ফ্লুয়েন্টলি বলে, তারা কিন্তু ওরকমভাবে কিন্তু কোনো গ্রামার মেনটেন করে কিন্তু কথা বলে না। ঠিক আছে, তো ইংরেজির প্রসঙ্গ যেহেতু উঠলো, তোমাদের একটা কথা আমি বলছি, তোমরা যেরকম বাংলা সাহিত্য পড়ছো, বাংলা ব্যাকরণ পড়ছো, সেরকম তোমাদের ডেলি লাইফে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস বা পরবর্তী ক্ষেত্রে তোমার কাজের ক্ষেত্রে হোক বা একটা স্পিচ দেওয়ার ক্ষেত্রে হোক বা একটা সেলফ কী বলবো সেলফ অ্যাওয়ারনেস ব্যাপারে হোক বা সেলফ দিক থেকে একটা ভালোভাবে ভালো থাকা হোক বা তোমাদের যাতে কোনো সময় মনে না হয় যে না আমি ইংলিশে পিছিয়ে, তার জন্য কিন্তু আমরা পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে কম খরচে কিন্তু স্পোকেন ইংলিশ কোর্স এনেছি। তোমরা চাইলে কিন্তু আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে কিন্তু জয়েন করতে পারো। স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আমাদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পর্কে কিন্তু ডিটেলসে জানতে পারো। পশ্চিমবঙ্গের মধ্যে এটুকু বলতে পারি সবথেকে কম খরচে সবথেকে বেস্ট টিচার দিয়ে কিন্তু তোমাদের স্পোকেন ইংলিশ কিন্তু করানো হবে। ঠিক আছে, সেটা কিন্তু লাইভ ক্লাস তো অবশ্যই থাকবে, রেকর্ডেড ফর্ম থাকবে, ই বুক দেওয়া হবে, প্র্যাকটিস সেট দেওয়া হবে, তোমাদের সাথে 1v1 মানে তোমার সাথে ভিডিও কলে বা কলে ডিসকাশান কিন্তু ইংলিশে কথোপকথন করা হবে। সুতরাং তুমি কিন্তু অবশ্যই চাইলে কিন্তু আমাদের ইংলিশ স্পোকেন কোর্সটা কিন্তু নিতে পারো। ঠিক আছে, যারা ইংলিশে পারদর্শী হতে চাও বা চাও যে না কোনো জায়গায় গিয়ে আমি ফ্লুয়েন্টলি ইংলিশে বলতে পারি, যাতে কোনোরকমভাবে নিজেকে ছোটো মনে না হয়। ঠিক আছে, যদিও আমাদের প্রিয় ভাষা, আমাদের মিষ্টি ভাষা, আমাদের বাংলা ভাষা, সেটা তো আমাদের অবশ্যই জানতে হবে, আমরা জানি এবং আরও ভালোভাবে কিন্তু জানবো। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা 28 দাগের কোশ্চেনটা ক্লিয়ার করে দিলাম যে না এই যে চলতি ভাষা, চলতি রীতির কিন্তু কোনো লিখিত ব্যাকরণ নেই বলে আমরা কিন্তু এটাকে গুলিয়ে ফেলি বা নিজের মতো করে বলি, সেভাবে কিন্তু লেখার কোনো নিয়ম নেই। 29 দাগ বলেছে মধ্যযুগে বাংলা লেখ্য সাধুরীতির সামান্য নমুনা পাওয়া যায়, অথবা মধ্যযুগের বাংলা গদ্যে সাধুরীতির সামান্য নমুনা কোথায় পাওয়া যায়। একই কোশ্চেন দুরকমভাবে ঘুরিয়ে দিতে পারে, তো সেটা হবে দলিল দস্তাবেজে কিন্তু আমরা মধ্যযুগের বাংলা গদ্যে সাধুরীতির সামান্য নমুনা পাই। কাব্য সাহিত্যে পায়, পুঁথিগত সাহিত্য পায়, নাকি চিঠিপত্র পায়, নাকি দলিল দস্তাবেজে পায়। তাহলে সঠিক উত্তর কী পাই? দলিল দস্তাবেজে। সেখানে কী পাই আমরা? বাংলা লেখ্য সাধুরীতির সামান্য নমুনা কিন্তু সেখানে পাওয়া যায়। ঠিক আছে, তুমি যদি দেখো দলিলে দেখবে অমুক হইতে তমুকের নামে অমুক জমি করা এই দেওয়া হলো বা দানপত্র করিয়া দেওয়া হলো, এই ধরনের কিন্তু লেখা থাকে, যেটা কিন্তু ওই মধ্যযুগের সাধু ভাষার ভিতরে কিন্তু পড়ে। ঠিক আছে, এটা কিন্তু পিওর সাধু ভাষা না, মধ্যযুগের সাধু ভাষা। তুমি যে কোনো দলিল যদি দেখো তাহলে কিন্তু সেখানে কিন্তু দেখতে পারে, এখনও কিন্তু সেই সব দলিলে কিন্তু ওইভাবেই কিন্তু লেখা হয় দলিল দস্তাবেজ যেগুলো। ঠিক আছে, 30 দাগের কোশ্চেন কি বলেছে? বাংলা গদ্য সাধুরূপের বিকাশ ঘটে কখন? বাংলা গদ্য সাধুরূপের বিকাশ ঘটে ইংরেজদের আগমনের পরে। তাহলে সাধুরূপের বিকাশ, বাংলা গদ্য সাধুরূপের বিকাশ ঘটে ইংরেজদের আগমনের পর। 31 দাগ কি বলেছে? বাংলার লেখ্য সাহিত্যের বাংলার লেখ্য সাধুরীতির প্রকৃত বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে? প্রকৃত বাংলা গদ্যরূপ মধ্যযুগের শুরুতে, ইংরেজদের আগমনের আগে, ইংরেজদের আগমনের পরে, নাকি মধ্যযুগে। তাহলে কী হবে? বাংলা লেখ্য সাহিত্যের প্রকৃত বাংলা গদ্যরূপ কিন্তু ইংরেজদের আগমনের পরে কিন্তু সেটা বিকাশ লাভ করে। নেক্সট কোশ্চেন কি বলেছে? 32 দাগ গুরুচণ্ডালী দোষ কাকে বলে? গুরু চণ্ডালী দোষ, সাধু ও চলতি রীতির মিশ্রণকে গুরুচণ্ডালী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে কোশ্চেনগুলো আজকে করাচ্ছেন এখান থেকে প্রচুর কোশ্চেন কমন পাবে এবং এগুলো খুব একটা কঠিনভাবে মনে রাখা লাগে না, যেহেতু বাংলা তোমাদের পরিচিত একটা জিনিস, পরিচিত একটা ভাষা, সেহেতু অতটা কিন্তু মনে রাখা বা ডিপলি কিন্তু মনে রাখা লাগে না। তোমরা ক্লাসটা একবারের বদলে 2-3 বার দেখলে কিন্তু তোমাদের কিন্তু কভার হয়ে যাবে। ঠিক আছে, তো সাধু ও চলতি রীতির মিশ্রণকে গুরু চণ্ডালী দোষ কিন্তু বলা হয়। তোমাদের একটা কথা বলছি, তোমরা হয়তো জানো আমাদের প্রাইমারি টেট এবং পঞ্চায়েত উভয়ের কিন্তু ব্যাচ আছে, যে ব্যাচে কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে কিন্তু ক্লাস করানো হয়, যেখানে কিন্তু বাংলাটাকেও ইনক্লুড করা হচ্ছে। প্রত্যেক সাবজেক্টে আলাদা আলাদা টিচার কিন্তু তোমাদের ক্লাস করাবেন এবং দুটো ব্যাচের প্রাইজই কিন্তু আমাদের রাখা হয়েছে 299 টাকায়। মাত্র 299 টাকায় কিন্তু তোমরা প্রাইমারি টেট অথবা যদি তোমরা যারা পঞ্চায়েত দেবে তারা কিন্তু প্রিপারেশন নিতে পারো। যারা দুটো পরীক্ষায় দেবে তাদের জন্য কিন্তু স্পেশাল অফারে কিন্তু আমরা এই যে 299 এক একটা ব্যাচের প্রাইস, মানে দুটো যদি তুমি নিতে চাও তাহলে তোমার সেখানে কিন্তু এখানে কিন্তু 600 টাকার মতো খরচ পড়ে যাবে। কিন্তু তোমরা যদি চাও যে না আমি প্রাইমারি টেটও দেবো, পঞ্চায়েতে দেবো, তোমাদের ক্ষেত্রে কিন্তু সেটা আমরা ডিসকাউন্ট প্রাইসে কিন্তু করে দেবো। ঠিক আছে, তো তোমরা যদি চাও কিন্তু আমাদের সাথে জয়েন করতে পারো। তোমরা যদি চাও প্রাইমারি টেট পঞ্চায়েত দুটো ব্যাচেই জয়েন করতে, সেক্ষেত্রে তোমাদের জন্য প্রাইসটা থাকবে মাত্র 349 মানে সামান্য 349 টাকায় কিন্তু তুমি দুটো পরীক্ষার প্রিপারেশন নিতে পারবে। প্রত্যেক সাবজেক্টে কিন্তু আলাদা টিচার থাকবে এবং পঞ্চায়েতের ক্ষেত্রে স্পেশালি যারা অঙ্কে একটু ভয় পাও বা অন্যান্য দিক থেকে একটু কাছে আছো, তারা কিন্তু বাংলা গ্রামারে বা বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কিন্তু প্রচুর নাম্বার কিন্তু তুলে নিতে পারবে এবং বাংলা না জানলে কিন্তু এখানে কিন্তু তুমি পঞ্চায়েত পরীক্ষায় বসাটা কিন্তু ফালতু হয়ে যাবে। ঠিক আছে, তো যদি চাও আমাদের ব্যাচে কিন্তু জয়েন করতে পারো। সেখানে কিন্তু এরকম সব সুন্দরভাবে কিন্তু ক্লাস এবং ডিটেলস ক্লাস করানো হচ্ছে। এখানে জাস্ট আমরা এমসিকিউ আলোচনা করছি, কিন্তু ক্লাসে কিন্তু পেইড ক্লাসে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আলোচনা করা হবে। ঠিক আছে, তো স্ক্রিনের উপর যে নাম্বারটা দেখতে পাচ্ছ ওই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করলে আমি কিন্তু প্রত্যেককে রিপ্লাই করার চেষ্টা করবো।
নেক্সট কোশ্চেন কি বলেছে, সাধু চলতি ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? সাধু ও চলতি ভাষার মূল পার্থক্য ক্রিয়া ও সর্বনাম, বলেছে না? এই সাধু চলতি ভাষার মূল পার্থক্য ক্রিয়া সর্বনামের গঠনের উপর নির্ভর করে কিন্তু আলাদা হয়। সাধু ভাষায় কিন্তু ক্রিয়া সর্বনামের গঠন আলাদা, চলতি ভাষার ক্ষেত্রে আলাদা। বাংলা ভাষার চলতি রীতির প্রবর্তক করেন কে? বাংলা ভাষায় চলতি রীতির প্রবর্তন করেন প্রথম প্রমথ চৌধুরী। তাহলে এই যে নামগুলো দেখতে পাচ্ছি, প্যারীচাঁদ মিত্র, গিরিশচন্দ্র সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের মধ্যে কিন্তু প্রমথ চৌধুরী কিন্তু প্রথম বাংলা ভাষায় চলতি রীতির প্রবর্তন করে। ঠিক আছে, তো আজকে ফার্স্ট পেজ আমরা করলাম, যেখানে কিন্তু 34টা কোশ্চেন আলোচনা করেছি। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো, আমি জানি তোমরা বাংলাকে ভালোবাসো বা বাংলা একটা ভালো স্কোর করতে চাও, তোমরা কিন্তু অবশ্যই আমাদের ব্যাচে জয়েন করতে পারো। এবং আমাদের কিন্তু এই ক্লাসটা বা সিরিজটা কিন্তু সম্পূর্ণ কিন্তু তোমরা কমপ্লিট করার চেষ্টা করবে। আমরা সপ্তাহে 2 থেকে 3টে ক্লাস দেওয়ার চেষ্টা করছি। তোমাদের যতটা আমরা সাপোর্ট পাবো সেভাবে কিন্তু আমরা ক্লাসটা দেবো। ঠিক আছে, আজকের ক্লাস এখানে শেষ করছি, দেখা হবে কোনো পরবর্তী ক্লাসে কোনো নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।